যদি মহারাষ্ট্র বা ঝাড়খণ্ড যদি হেরেও যায় রাহুল গান্ধীর দল বিপক্ষরা, তাহলে মনে হয় খুব একটা বড় জয় পেয়ে গেছে। আদানির সঙ্গে মোদি বা আদানির এই যে বৃহৎ একটা ষড়যন্ত্রের তত্ত্ব যেটা রাহুল গান্ধী বলছিলেন, তার জালটা কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে, ধরা পড়ে যাচ্ছেন মনে হচ্ছে। 2110 কোটি টাকা ঘুষের অভিযোগ কেন? কারণ এই যে আদানি সোলার এনার্জি যে সংস্থা, সেই সংস্থার বরাত পাওয়ার জন্য, এবং এই বরাতটা পেয়ে গেলে কি হলো, সরকারি তকমা পেয়ে গেলাম, এবং সরকারি তকমা পেয়ে গেলে কি হলো, সরকার যে বন্ড ইস্যু করলো তাতে বোঝা গেল সরকার যে বন্ড আদানিরা ইউজ করছেন, ব্যবহার করছেন, যে বন্ড থেকে টাকা উঠবে মার্কিনী লগ্নিকারীদের কাছ থেকে টাকা উঠবে। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানটি একটা খুব চাঞ্চল্যকর ঘটনা নিয়ে করতে চলেছি, যেটা কয়েক ঘন্টা আগেই খবর এসছে। আমেরিকার একটি আদালত গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই খবরটি আসার পরে আমাদের দেশের রাজনৈতিক মহলে এবং অর্থনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গেছে, বলা যায় ভূমিকম্প শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। এর মধ্যেই আমাদের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী আদানিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন, এবং তিনি এই পুরো যে ঘুষ কাণ্ড, যে অভিযোগে আদানিদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার পেছনে নরেন্দ্র মোদীর হাত আছে বলে সরাসরি অভিযোগ করেছেন। चाहे ऑपोजिशन की सरकार हो, चाहे बीजेपी की सरकार हो, इन्वेस्टिगेशन होना चाहिए, पनिशमेंट होनी चाहिए, मगर मेन बात है जो किंग पिन है, जो सेंटर है, उसको जेल में जाना चाहिए, अरेस्ट होना चाहिए, और उसका इन्वेस्टिगेशन होना चाहिए, इंटरोगेशन होना चाहिए। এবং অর্থনৈতিক মহলে আপনারা এর মধ্যেই আপনারা জেনেছেন, শেয়ার মার্কেটেও কিন্তু আদানিদের যে গ্রিন এনার্জি যে সংস্থা, তার প্রায় 20% এখনো পর্যন্ত আমরা যখন খবর বলছি তখন 20%-এর বেশি পতন হয়ে গেছে। তো সব মিলিয়ে সমস্ত দেশে কিন্তু একটা শোরগোল শুরু হয়েছে। আমরা এই বিষয়টিকে নিয়ে আজকে তার সমস্ত তথ্য এবং তার বিশ্লেষণ করার জন্য অতিথি হিসেবে আমরা পেয়েছি আজকে রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়কে। গৌতম দা, আপনাকে প্রথমেই দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনি এবার বলুন, আজকে আপনি এই যে তথ্যগুলো আমরা পেলাম আজকে সকাল থেকে কয়েক ঘন্টার মধ্যে, এইটা আপনি যদি এই তথ্যগুলো এবং তার বিশ্লেষণ যদি আমাদের দর্শকদের শোনান। সুব্রত, আজকে যে মার্কিনী আদালত, মানে একটা ফেডারেল কোর্ট নিউ ইয়র্কের যে রায়টা দিয়েছে, তাতে এরপরে যদি মহারাষ্ট্র বা ঝাড়খণ্ড যদি হেরেও যায় রাহুল গান্ধীর দল বিপক্ষরা, তাহলে মনে হয় খুব একটা বড় জয় পেয়ে গেছে, তাদের অনেক বড় জয় হয়েছে। যদিও এখন কোন রকমে বিজেপি ভীষণ ভাবে সামলাবার চেষ্টা করছে, অনেক কিছু কথা বলে সামলাবার চেষ্টা করছে, এবং যত তারা ডিফেন্সিভ খেলছে তত অফেন্সিভ খেলছে রাহুল গান্ধী। ঠিক এক্স্যাক্টলি ওটা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে আদানির সঙ্গে মোদির সম্পর্ক, এই যে বাণিজ্যিক সম্পর্ক বা বিভিন্ন ধরনের সম্পর্কের কথা রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে আসছে, এবং কোনো একদিনও তিনি তার গলার স্বর নামাননি। তার বিরুদ্ধে বিভিন্ন রকমের তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল, ফেল করেছে, পারেনি, সারাদিন বসিয়ে রেখেছিল, অনেক কিছু হয়েছে। আর আমরা তো জানি, বাকি কথাগুলো বলে লাভ নেই, যে আদানি মোদীর সম্পর্ক বলতে গিয়ে মহামৈত্র কিভাবে সংসদ থেকে কিভাবে কার্যত বহিষ্কৃত হয়েছেন, রাহুল গান্ধীর পদ চলে গিয়েছিল, সাংসদ পদ, এই সমস্ত হয়েছে। সেটা আদালতে ফিরিয়ে আনতে হয়েছে, আদালতে গিয়ে ফিরিয়ে আনতে হয়েছে, বাংলো কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত কি দেখা যাচ্ছে, দিনে দিনে কি হচ্ছে, দিনে দিনে এটা প্রকাশ হচ্ছে যে আদানির সঙ্গে মোদি বা আদানির এই যে বৃহৎ একটা ষড়যন্ত্রের তত্ত্ব যেটা রাহুল গান্ধী বলছিলেন, তার জালটা কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে, ধরা পড়ে যাচ্ছেন মনে হচ্ছে। এবং এইটা রাহুল গান্ধীদের জয় শুধু নয়, কিন্তু এটা ভারতের গণতন্ত্রের জয়। আমি সবচেয়ে বড় কথা মনে করি এটা। এবারে কেন, কারণ অন্তত আমরা জানতে পাচ্ছি, কিন্তু যেটা জানতে পাচ্ছি না সেটা হচ্ছে বড় মিডিয়া বা যারা গদি মিডিয়া, তারা এটা বলছে না, তাতে কিছু যায় আসে না আলটিমেটলি, আমি বলছি এটা।
ঠিক। আমি যেটা হয়েছে সেটা বলি, আদানি শুরু হয়েছিল কয়লার ব্যবসা দিয়ে, আমরা সবাই জানি 1990 সালে, এই তো কয়লার ব্যবসা দিয়ে, এবং তার তার আগে কয়েক বছর আগে তিনি সুরাটে একটা সামান্য ব্যবসায়ী ছিলেন, নরেন্দ্র মোদীর সামান্য ব্যবসায়ী, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে। একবার ধূমকেতুর মতো উত্থান। আর তিনি তো এমন নন যে তিনি এমন কিছু আবিষ্কার করেছেন, অনেক সময় হয় আবিষ্কার করলে নতুন কিছু আবিষ্কার, তাতে অনেক ধূমকেতু আজকালকার দিনে আমরা জানি, যেমন এলন মাস্কের হয়েছে। হ্যাঁ, ওই ধরনের। যে তিনি তো তা করেননি, তিনি চিরাচরিত যে ব্যবসা মাধ্যম সেই কাজ করে গিয়েছেন, এবং সেই কাজ করে যাওয়াতে কিভাবে হয়, কিভাবে হয়েছে তা এর আগে বহুবার উঠে এসেছে। হিন্ডেনবার্গ এর আগে বেশ কিছু রিপোর্ট সাবমিট করেছিল, আমরা জানি। তাতে আদানি সম্পর্কে এবং সেবির যে কর্মকর্তা মাধবী বুচ, তার সম্পর্কেও কি কি কথা উঠেছিল আমরা সবাই জানি। এই যে মাধবী বুচ কিভাবে সেবি বাঁচানোর চেষ্টা করছে আদানি গ্রুপকে, কেন? কারণ আদানির সঙ্গে মোদির সম্পর্ক আছে, তাই তো আদানিকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই কথাটা আমরা জানি, রাহুল বারবার বলেছেন এবং অন্যরাও বলেছেন। তবুও মাধবী বুচকে সরানো হয়নি। তারপর থেকে তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি, তার বিরুদ্ধেই কোনো তদন্ত হয়নি, বরং তিনি আদানির এই সমস্ত ব্যাপার, হিন্ডেনবার্গের ব্যাপার নিয়ে তিনি ক্লিন চিট দিয়ে দিয়েছেন। हमने दिखाया कि माधवी बुच ने अपना काम नहीं किया, उसका कारण था, उसका कारण भ्रष्टाचार था, उसका कारण कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट था, हमने दिखाया। उनको हटाया नहीं गया है, बट देश जानता है और हिंदुस्तान का हर रिटेल इन्वेस्टर जानता है कि माधवी बुच इज करप्ट। একটু ইন্টারাপ্ট করে রাখছি। এই মাধবী বুচ সম্পর্কে গৌতম দা এবং আমার একটি খোলা একটা অনুষ্ঠান আমরা এর আগে করে আপনাদের কাছে মাধবী বুচের বিস্তারিত সবিস্তার আমরা কিন্তু প্রকাশ্যে এনেছিলাম। আপনারা, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কও দিয়ে রাখবো, আপনাদের যদি সে ব্যাপারে আরো জানার দরকার থাকে আপনারা মনে করলেই সেখানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। গৌতম দা, হ্যাঁ, এবারে কি হয়েছে? এইবারে মাকিনি যে আদালতে দেখা যাচ্ছে, যারা ওরা লিখেছে তাতে বলছে, পরিষ্কার বলছে যে অভিযোগটা কি। অভিযোগটা তো খুব মারাত্মক। অভিযোগটা হচ্ছে 2110 কোটি টাকা ঘুষ, মানে 2110 কোটি টাকা ঘুষ, শুধু 2100 কোটি টাকা ঘুষ। আমি বারবার বলছিলাম না, অন্য জায়গায় অনেক আমরা দুর্নীতির বিভিন্ন রাজ্যের খবর পাই, কোথাও 50, কোথাও 100, কোথাও 200। অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যান, কিন্তু এই দুর্নীতির তল পাওয়া যাবে না। এ হচ্ছে আটলান্টিক মহাসাগরের মতো। শুধু 2110 কোটি টাকা ঘুষের অভিযোগ কেন? কারণ এই যে আদানি সোলার এনার্জি যে সংস্থা, সেই সংস্থার বরাত পাওয়ার জন্য, এবং এই বরাতটা পেয়ে গেলে কি হলো, সরকারি তকমা পেয়ে গেলাম। এবং সরকারি তকমা পেয়ে গেলে কি হলো, সরকার যে বন্ড ইস্যু করলো তাতে বোঝা গেল সরকার যে বন্ড আদানিরা ইউজ করছেন, ব্যবহার করছেন, যে বন্ড থেকে টাকা উঠবে মার্কিনী লগ্নিকারীদের কাছ থেকে টাকা উঠবে। মানে আমি একটা ভুয়ো ব্যবসা খাড়া করলাম, খাড়া করে টাকা তুললাম আমেরিকা থেকে। কত টাকা তুললাম, কাজে কতদূর বিস্তৃত, এটা হচ্ছে বিস্তৃত। এবং এই তদন্তটা করেছে বিশ্বের সব থেকে বড় তদন্তকারী সংস্থা এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা করেছে। এইবারে তারা করে বলছে এটাই কি হয়েছে, প্রথমত সমস্ত সংস্থাটা ভুয়ো হয়েছে, এই সংস্থা লোককে ঠকানো হয়েছে, প্রতারণা করা হয়েছে, এটা করাপশন, ভীষণ বড় রকমের করাপশন, ঘুষ দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিসটাই তো দুর্নীতি। এবারে কি হয়, সেই জন্য আদানিকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, যে নিয়ে গিয়ে তাকে বলবে, জানাতে হবে। ভাইপো আছে, হ্যাঁ ভাইপো আছে, অনেকে আছে, 7 জন আছে, আরো 7 জন আছে, এবং তার মধ্যে আবার একজন ক্যানাডাতে কাজ করতেন, প্রাক্তন ভারতীয় কর্মী, তিনিও আছেন। এই সমস্ত অনেকে আছেন। কিন্তু যেটা হলো অদ্ভুত ব্যাপার, কাকতালীয় কিনা জানি না, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিতে আসার পরেই এই ঘটনাটি ঘটে গেল। কেন ঘটলো উই ডু নট নো। এটা কার তত্ত্ব জানি না। মোদীর তিনি খুব বন্ধু, তিনি বন্ধু লোক হয়ে এই কাজটা করলেন কেন তাও আমি জানি না। এখনো তো সরকারের দায়িত্ব নেননি, তিনি আসেননি, কিন্তু ইতিমধ্যেই তিনি কাজকর্ম বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, এটুকু আমরা জানি, নিতেই পারেন তিনি। এটা হয়তো সেটা নয়, কিংবা এমন হতে পারে এই সন্ধিক্ষণে এটা জানানো হলো, এটাও হতে পারে। কারণ কিছুদিন পরেই ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসার কথা। তার আগেই এই যে ভারতের মুখ পুড়লো আমেরিকাতে,
সেটা ভারতের মানে ইতিহাসে কি হিসেবে লেখা হবে, এটা তো আমাদের ভাবতে হবে। এবারে আসা যাক, এই কথা বললাম যে কি কি ঘুষ কতটা হয়েছে, কি পরিমাণ, তার মানে কত পরিমাণ লোককে ঠকানো হয়েছে। এদের আইনটা বলছে, যেটা যেটা আমি সামান্য পড়ে দেখলাম, আমি তো আমেরিকার আইন অত বুঝতে পারি না, কিন্তু যেটুকু আমি ওদের চার্জশিট পড়ি, আমি যেটা লেখা হয়েছে অভিযোগপত্র, তাতে লেখা হয়েছে যদি প্রমাণ হয় তাহলে এর থেকে যাবতীয় যত সম্পত্তি করা হয়েছে, অর্জিত সম্পত্তি, যে কোনোভাবে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, মানে যে টাকা ওঠানো হয়েছে সেই টাকা থেকে যা লাভ হয়েছে, সেই লাভের টাকা আবার অন্য কোথাও লাগানো হয়েছে কিনা, সেই লাভ দিয়ে অন্য কোনো ব্যবসা করা হয়েছে কিনা, সেই ব্যবসায় লোকসান হয়েছে কিনা, এই সমস্ত হিসেব করে সমস্ত বাজেয়াপ্ত করার নির্দেশ হবে। এটা হচ্ছে আমেরিকার কোর্ট। কিন্তু সবচেয়ে মুদ্রার যে কথাটা, সেটা বলে দিয়েছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে আজকে বললেন যে আমরা জানি মোদির সাহসী হবে না আদানিকে ছোঁবার, আদানিকে গ্রেপ্তার করার, না হলে তো আদানির অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল এবং মাধবী বুচকে অবিলম্বে সরিয়ে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত ছিল। এখনটাই হয়। তবে এখানে একটা জিনিস আজকে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে যেটা বললেন, যে শুধু মাধবীপুরী বুচ নয়, আরো অনেক সরকারি অফিসার ব্যুরোক্র্যাটরা তাকে সাহায্য করেছেন এবং তার কথাতেই, আদানির কথাতেই এই সরকার চলছে। অতএব এই সরকারের সাধ্য হবে না আদানির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া, গ্রেপ্তার করা তো দূরের কথা। আমরা রাহুল গান্ধীর পুরো প্রেস কনফারেন্সটাই আপনাদের কাছে সরাসরি আজকে হাজির করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা মনে করলে সেটাও আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। রাহুল গান্ধীর যে পয়েন্টগুলো বলেছে তার মধ্যে আমি চারটে খুব গুরুত্বপূর্ণ কথা শুনেছি। একটা হচ্ছে যে আদানি ভারতকে এবং বিজেপিকে হাইজ্যাক করে নিয়েছে, কবজা করে নিয়েছে। কেন? কারণ এন্টায়ার ফান্ডিংটা হচ্ছে আদানি। এই যে এন্টায়ার ফান্ডিং বিজেপির ফান্ড, বিজেপির ফান্ড মানে বিজেপির টাকা। বিজেপির টাকা কথা আমরা তো জানি, সবটাই জানি। ইলেকট্রাল বন্ড শেষ পর্যন্ত গিয়ে আমরা আর চাবিটা খুলতে পারিনি, মানে সুপ্রিম কোর্ট খুলে দেয়নি দেখতে যে কে টাকা দিয়েছে এবং কত টাকা দিয়েছে এবং তার পরিবর্তে কি কি পেয়েছে, সেটা জানা যেত, জানি না আমরা। কিন্তু জানি আমরা যে ইলেকট্রাল বন্ডে কত টাকা, 6,500 কোটি টাকা প্রায় ওরা পেয়েছিল বিজেপির ফান্ড। আর তাছাড়া তো পিএম কেয়ার্স ফান্ড আছে, সেখানেই বা কিভাবে কে টাকা দিয়েছে এবং অজস্র আছে। এই যে টাকা যেভাবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে আমরা দেখলাম ছড়ানো হয়েছে, জলের মতো যা কোনো হয়নি। ওই তো প্রবীণ সাংবাদিক অশোক ওয়ানখেড়ে বলছেন, তিনি ঘুরে এসে দেখেছেন একটা ভোটের জন্য 10,000 টাকা করে দিয়েছে। এমনও হয়েছে। আমার এই চ্যানেলে ওখানকার একজন প্রদীপ মৈত্র, নাগপুর প্রেস ক্লাবের সভাপতি এবং খুব ভেটারেন সাংবাদিক, তিনি বলেছেন তিনি তার 3 দশকের সাংবাদিকতার জীবনে তিনি কোনোদিন এত টাকার ভোট তিনি দেখেননি, জলের মতো টাকা দেখেন। হ্যাঁ, তিনি সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। এই যে টাকা, এই টাকার উৎস কোথা থেকে আসছে? এবারে কি হয়, যে কথাটা খুব সাংঘাতিক রাহুল বলেছেন যে মোদির যে ইমেজটা ছিল, যে সৎ স্বচ্ছ ইমেজ, সারা ভারতে তিনি কালো টাকা নিয়ে আসবেন, তিনি হচ্ছেন সততার প্রতীক, সেইটা চুরচুর হয়ে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে। ভারতীয় জনগণ জেনে গিয়েছেন ইনি মোটেই স্বচ্ছতার প্রতীক নন, সততার প্রতীক নন, কারণ ইনি আদানির কাছে বন্দী হয়ে গিয়েছেন কার্যত। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলেছেন যে মিডিয়া, বিজেপি প্রশ্ন করছে বিরোধী পক্ষের কাছে, এবং কোন মিডিয়া মানে যে মিডিয়া আমরা জানি, যে মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া বলতে কিছু করার নেই আজকের দিনে। আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার অধিকাংশ কি হয়ে গিয়েছে আমরা তো জানি, যাদের গদি মিডিয়া বলে অভিহিত করা হয়, প্রচুর টাকার ব্যাপার। অদ্ভুত ভাবে সেখানে রাহুল গান্ধীকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছে, একটাই প্রশ্ন, অনেকে সেই প্রশ্ন কোন বিজেপি সাংসদকে বা বিজেপি প্রধানমন্ত্রীকে করতে আমি দেখিনি, শুনিনি। সেটা হচ্ছে যে বিজেপির একটা প্লি আছে, বিজেপি প্লি নিয়েছে যে 2000 থেকে 2022 পর্যন্ত যে ঘটনা ঘটেছে, সেখানে বহু জায়গায় রাজ্য সরকার, যে রাজ্যে বিরোধীরা ছিল, তারা চুক্তি করেছে আদানির সঙ্গে
কাজেই তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। রাহুল গান্ধী সোজা সাপটা খেলেছেন, একদম সোজা খেলে বলছেন না সবার বিরুদ্ধে তদন্ত হোক। এই যে কথাটা না, যে সবার বিরুদ্ধে তদন্ত হোক, তাতে আমার কিছু যায় আসে না, আমরা চাইছি, এটা বলাটা খুব মারাত্মক। এর চেয়ে মুখের মতো জবাব কিছু হতে পারে না। একদম এর উত্তরে বিজেপি কিছু বলেনি, সবার বিরুদ্ধে তদন্ত বলতেও পারে। হ্যাঁ, দুটো জিনিস খুব লক্ষণীয়। এই যে কথাটা মার্কিন এই যে ফেডারেল কোর্ট যে রায়টা দিয়েছে, তার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ সেই গৌতম আদানি একটি কথাও বলেননি, একটি উত্তর দেননি। উত্তর দিচ্ছে কে? বিজেপি। কেন বিজেপি কেন উত্তর দিচ্ছে? বিজেপি কেন তো বলতে পারছে না ওর বিরুদ্ধে তদন্ত হোক? আমাদের কি কিছুতেই বলতে পারছে না। এই যে কিছুতেই বলতে পারছে না, এতে কার জয় হচ্ছে? মূলত কার মানে যুক্তিটা জিতছে? রাহুল গান্ধীর যুক্তি। রাহুল গান্ধী যখন বলছেন যে সমস্ত যত যারা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত, এই কথা তো বিজেপি বলতে পারছে না, যারা পার্টি উইথ ডিফারেন্স, তারা বিরাট পার্টি বলে মনে করে, দেশটাকে নিয়ে যাচ্ছে কোন দিকে লোকে তো জানতে পারবে। তাহলে সারা দেশটাকে শুধুমাত্র একদিকে বিভাজন আর একদিকে টাকার খেলা, এই তো চলছে। একদম। আর কোন দিকে চলছে? আর কোন দিকে চলছে? গৌতম দা, এর মধ্যে কংগ্রেসের একটা অভিযোগ এসছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী আদানির পেছনে আছে, শুধু তাই বলেই তারা শেষ করেনি। তারা এটা বলছে যে নরেন্দ্র মোদী যে দেশে সফর করেছেন, সে বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক এবং অন্যান্য দেশে, সেখানে তারা কিন্তু আদানিদের তারা কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে একটি ভিডিও তারা প্রকাশ করেছে, আমি সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। नरेंद्र मोदी अडानी के एजेंट की तरह काम कर रहे हैं, ये बात पूरा देश जानता है। लेकिन कैसे? आइए आपको बताते हैं। मीडिया रिपोर्ट बताती है कि जब भी नरेंद्र मोदी विदेश गए, उसके कुछ महीने बाद अडानी को उस देश से जुड़े प्रोजेक्ट मिल गए। जून 2015 में नरेंद्र मोदी ने बांग्लादेश की प्रधानमंत्री से मुलाकात की और सिर्फ 2 महीने बाद अडानी ने बांग्लादेश को बिजली देने की डील कर ली। श्रीलंका में भी ऐसा ही हुआ। फरवरी 2020 में नरेंद्र मोदी ने श्रीलंका के प्रधानमंत्री से मुलाकात की और कुछ महीने बाद अडानी को श्रीलंका में विंड एनर्जी का प्रोजेक्ट मिल गया। इसमें तो यहां तक खबर आई कि नरेंद्र मोदी ने यह प्रोजेक्ट अडानी को देने के लिए श्रीलंका पर दबाव बनाया था। दिसंबर 2023 में नरेंद्र मोदी ने केन्या के राष्ट्रपति से मुलाकात की और 6 महीने बाद अडानी को केन्या के नैरोबी हवाई अड्डे का काम मिल गया। लेकिन जब केन्या में अडानी के खिलाफ प्रोटेस्ट हुए तो इस डील पर वहां के हाई कोर्ट ने रोक लगा दी। मतलब साफ है कि नरेंद्र मोदी ने पूरी ताकत लगाकर अपने परम मित्र अडानी को डील दिलवाई। इतना ही नहीं, नरेंद्र मोदी ने सिंगापुर, वियतनाम, मलेशिया, इजराइल, तंजानिया, नेपाल से जुड़ी डील में भी एजेंट की तरह काम किया। साफ है कि नरेंद्र मोदी ने देश के लिए नहीं, अडानी के एजेंट की तरह काम किया और बड़े बड़े काम दिलवाए। नरेंद्र मोदी का साफ फंडा है, विदेश जाऊंगा, दोस्त को धंधा दिलाऊंगा और उसे खूब अमीर बनाऊंगा। এ ব্যাপারে আপনি কি বলেন? প্রথমত হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে তদন্ত শুরু হচ্ছে, তদন্ত প্রক্রিয়া। আদানি কেন বেশি দামে বিদ্যুৎ বেচছে, এটাই তো হচ্ছে কথা। কারণ আমি কন্ট্রাক্ট নিয়ে নিলাম, তারপরে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করলাম। বেশি দামে বিদ্যুৎ বিক্রি করলে কার পকেট থেকে হালকা হয়ে যাচ্ছে? রিটেল, সাধারণ প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ যারা কর দিচ্ছেন তাদের টাকা চলে যাচ্ছে। তাদের টাকা তো চলে যাচ্ছে কোথায়? আদানির পকেটে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, বাংলাদেশ সরকার এর আগে হয়েছে, এইবারে নতুন সরকার এসেছে, তারা এমনিতেই খুবই ভারত বিদ্বেষ আছে তাদের, নেই তো তা নয়, আছে। এবং তার মধ্যে আদানি পড়েছেন। এবারে আদানির বিরুদ্ধে তদন্ত হবে। বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, কেনিয়া, তারপর শ্রীলঙ্কা সম্ভবত খবর আছে গতকালই তারা বোধহয় এটা আদানিদের প্রজেক্টটা বাতিল করতে চলেছে, বাতিল করবে কিংবা তদন্ত করবে, করে দেখবে যে কতখানি টাকা পয়সা কি নয়জয় হয়েছে সমস্ত কিছু। এবারে আছে অস্ট্রেলিয়া। আমি কেন বলছি এই যে এই র্যামিফিকেশনটা কি হবে? এই যে মার্কিন আদালতে যে রায়টা হলো, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, তাতে বিজেপি যতই সেটা ঢাকা দেওয়ার চেষ্টা করুক, এই যতগুলো দেশের কথা বলছি সেই সব দেশে কিন্তু আদানির ব্যবসা আর হবে না।
আদানি আর ব্যবসা করা মুশকিল হয়ে যাবে। আমাদের দেশের কথা বাদ দিলাম, কিন্তু আপনি গৌতম দা আপনাকে একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই মুহূর্তে আদানিকে যে বড় প্রজেক্টটা দেওয়ার কথা চলছে, যদি মহারাষ্ট্রে বিজেপি সরকার, জোট সরকার এসে যায়, তাহলে ধারাবি এবং তার আশেপাশের যে প্রজেক্ট, যেটা নিয়ে সরাসরি অভিযোগ করেছেন অনেক মানুষের, তার মধ্যে তাদের সেখানেও বেআইনি ভাবে আদানিদের প্রজেক্টটা পাইয়ে দেওয়ার অভিযোগ আছে, সেখানে প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট পাইয়ে দেওয়া হচ্ছে। যাতে পরঞ্জয় গুহ ঠাকুর আমার চ্যানেলেই আগে বলেছেন, আমি সেই ভিডিওটাও দিয়ে রাখবো আপনাদের ডেসক্রিপশন বক্সে, যে সেটা যদি হয় তাহলে আদানি মুম্বাইয়ের রাজা হবেন। তিনি ঠিক এই কথাটা পরঞ্জয় গুহ ঠাকুর বলেছেন যে মুম্বাইয়ের রাজা হবেন। তাহলে বিদেশের প্রজেক্ট বাতিল হলে তার কি এসে যায়? हमारी चीज को कभी तुमको नहीं मिलेगा, क्यों? तुम होते कौन बोलने वाली है? धारावी में पैदा हो गए, धारावी में मरे। अडानी का 10 साल पहले कोई नामो निशान नहीं था, आज देखेंगे तो अडानी अडानी, पूरे हिंदुस्तान में अडानी अडानी। They are the people of Dharavi, Asia's largest slum, a place where 1 million people have lived, worked and built their futures over generations. Spanning over 2.9 square kilometers, 600 acres of vibrant streets, small businesses and dreams. Now imagine this entire 600-acre heart of Mumbai handed over to Adani. And why? To build him billions. धारावी की जमीन, 1 लाख करोड़ रुपए की जमीन, आपके आंखों के सामने आपसे छीनी जा रही, 1 अरबपति को दी जा रही। ये है बीजेपी की सरकार। Yes, the Dharavi redevelopment project, a multi-billion-dollar deal handed straight to the Adani Group. The cost not just in money but in lives. धारावी एक ऐसी झोपड़पट्टी है कि शायद उसको हम कहें इंडस्ट्रियल स्लम। हर घर में उद्योग चल रहा है, वहां पर क्या माने चला कुंभार भी है, वहां इडली बनाने वाले लोग भी हैं, चर्मकार भी लोग हैं, सारे लोग अपने अपने घर में अपनी रोजी रोटी का इंतजाम कर रहे हैं। उनका क्या होगा? Where is the plan for the people of Dharavi? This is a project for billionaires, not the people who built this place. And it doesn't stop there. 255 acres of salt pan land, a vital flood barrier, have been handed over to Adani. And that's not all. Another 124 acres of the toxic Deona dumping ground, a health disaster waiting to happen, is now part of the Dharavi redevelopment. More land for Adani means more billions for Adani. The Mahavikas Aghadi has pledged to scrap the project because Dharavi's fate cannot be decided behind closed doors. Dharavi belongs to its people and development cannot come at the cost of their future, while billions are made by Adani. আদানি তো শুধু মুম্বাইয়ের রাজা নন, এমনিতে দেশেরই রাজা হয়ে বসে আছেন। আদানি তো দেশের রাজা হয়ে বসে আছেন, মুম্বাইতে তো হওয়ার কথাই তার। এই জন্যই তো আজকে এবং সঞ্জয় রাউত সেটাই তো বলেছেন, ধারাবি প্রজেক্ট নিয়ে এত কথা কেন, এই জন্যই বলেছেন, যে এই জন্য বারবার বলেছেন এটা বাতিল করা হোক। এবারে যা মহারাষ্ট্রে যা আমরা এক্সিট পোল দেখছি, তাতে বলছে নাকি ওরাই জিতে আসবে, এই বিজেপি এবং তার সহযোগী দল তারাই জিতবে বলে একটা এক্সিট পোলে যা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এবারে যদি জিতে আসেও, তারা যেরকম সহজে আদানির হাতে ছেড়ে দিবে ভেবেছিল, সেই ছেড়ে দেওয়াটা কিন্তু আর সম্ভব হবে না। কাজেই পরবর্তী যে সরকার আসবে তার পক্ষে ভীষণ কঠিন হবে, যেই আসুক। প্রথমত যদি অপোজিশনের সরকার আছে, তারা প্রথমেই বাতিল করে দেবে, কিন্তু যদি মহাদুতী সরকার আসে, এই যদি যারা একনাথ শিন্ডে বা এই ফডনবিসের সরকার আসে, তারা হয়তো বাতিল করতে চাইবে না। তখন কি হবে এইটা নিয়ে মামলা হবে। এবং মামলা একটা চলছে, অলরেডি যে কোম্পানি হেরে গেছে, যারা প্রথমে একবার 1 নম্বর হয়েছিল, তার একটা মামলা অলরেডি করে রেখেছে, মামলা চলছে। এই যে জিনিসটা হবে, এই জিনিসটা এরা আন্দাজ করতে পারেনি, আগাম আন্দাজ এতখানি করতে পারে। এখন সবচেয়ে দুর্ভাগ্য এটাই, সারা বিদেশে, মার্কিন মানে আমেরিকাতেও ভারতের সম্পর্কে, এই যে দুর্নীতি বিষয়ে ভারতের সম্পর্কে যে ভারতের যে মূল যে একটা জায়গা ছিল, যাকে বলা একটা উন্নত জায়গা ছিল, সেটা তো নেমে গেল না। ভারতে আমরা কি দেখতে পাচ্ছি এখন, সারা কি দেখতে পাবে আমেরিকার লোকেরা, কি দেখতে পাবে মানুষটা, কি বলবেন যে ভারত অত্যন্ত দুর্নীতির একটা জায়গা, এবং সেখানে মোদী নিজেই, প্রধানমন্ত্রী নিজেই হয়তো আমি বলছি ব্র্যাকেটে,
হয়তো যুক্ত আছেন, কেননা মোদির সঙ্গে আদানি এত সম্পর্ক কেন? মোদি যেখানে যেখানে গিয়েছেন সেখানে সফর সঙ্গী আছেন তিনি বহু জায়গায়। এই যে গৌতম আদানির বিষয়ে রাহুল গান্ধী বলেছেন শেষ পর্যন্ত তারা লড়াই করে যাবেন, তিনি ছাড়বেন না, কারণ তার বক্তব্য এইটাই। এই যে বক্তব্যটা, আদানিকে যদি ডেকে তদন্ত শুরু হয়, ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, তাহলেই ধরা পড়ে যাবে কার দৌলতে তিনি এখানে পৌঁছেছেন। এই যে কুইড প্রো কো মানে হবেই কার দৌলতে? মোদির দৌলতে কিভাবে আদানি গিয়েছেন, বা বিজেপির দৌলতে, বা মোদির সেকেন্ড ম্যানের দৌলতে, নাকি সবটাই চোখের সামনে চলে আসবে, ট্রান্সপারেন্ট হবে, অন্তত হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এফবিআই সেখানে তদন্ত করল, আর এখানে সিবিআই ইডি চুপ। আর সিবিআই ইডির মাথায় কে আছেন? অমিত শাহ। তিনি হচ্ছেন ন্যাচারালি মোদির লোক, মোদি যা বলেন তাই তিনি করেন কার্যত। মোদি বলেন অমিত শাহকে যে তুমি চলে যাও মণিপুর সামলাও, তিনি যান রেগুলারলি, মোদিকে যেতে হয় না। এবং সেখানে কি সামলান আমরা দেখতে পাই, মোদি চুপ করে থাকেন, একটি কথা বলেন। এখানেও তাই করছেন, এখানেও তো তাই। তিনি কি নিজে এমন তার ক্ষমতা আছে যে সিবিআই বা ইডি কে বলবেন যে এইটা তদন্ত শুরু করা? সেই সাহস তার, সেই ক্ষমতা কি তার আছে? তার নেই। কাজে যারা বলে এতদিন ধরে একনায়কতন্ত্র কাকে বলে, এইটাকেই বলা হয় আ কাইন্ড অফ ডিক্টেটরশিপ। একনায়কতন্ত্র তো এটাকেই বলা হয় যে আমি যা মনে করছি সেটাই হবে, আমি যা বলছি সেটাই হবে, আর সবাই মুখে মোদি 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 এখনো পর্যন্ত বলে যাচ্ছে এই যে দলের লোক। তো এখন যে এই যে অপোজিশনের মুখে এই শীতকালীন অধিবেশনে যে ধুমধুমাটটা হবে, সেটার জন্য কিন্তু মোদি সরকারকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আরেকটা জিনিস সেটাও আরেক মারাত্মক, সেই ব্যাপারটাও একইভাবে সংসদে উঠবে। নির্ঝর হত্যা মামলায় মোদির নাম উঠে গেছে। এইটাও খুব গুরুত্বপূর্ণ, আমি এটা আসতে চাইছিলাম। এই কানাডায় এক্স্যাক্টলি সেইভাবে মোদির নাম, আর সরাসরি প্রধানমন্ত্রীর নাম ষড়যন্ত্রকারীর অন্যতম বলে অভিযোগ এসেছে। এবং সবচেয়ে বড় কথা, সেই ব্যাপারে ভারত রিটালিয়েট করেছে, বলেছে, উত্তর দিয়েছে ঠিকই, কিন্তু তাই নিয়ে কেন বড় রকমের প্রেস কনফারেন্স হলো? কেন যে আমাদের বিদেশ মন্ত্রী, তিনি তো এত কথা বলেন, তিনি তো খুবই ভালো অরেটার, খুবই কথা বলতে পারেন, ইংরেজি হিন্দি সবেতেই, তিনি কেন প্রেস কনফারেন্স করে সমস্ত উত্তরগুলো দিচ্ছেন না? কেন দিলেন না? চুপ করে আছেন কেন? চিঠিতে শুধু জবাব দিলে তো হয় না। এটা যখন অমিত শাহের নাম এসেছিল তখনও কিন্তু করেননি তারা। এটা আমরা আশা করেছিলাম যে ভারতের পক্ষ থেকে একটা কড়া উত্তর দেওয়া হবে। শুধু উত্তর দেওয়া হবে কেন, এটা তো কড়া প্রেস কনফারেন্স করা উচিত, সবার সামনে বলা উচিত ছিল, ওপেনলি বলা উচিত ছিল, লাইভ করা উচিত ছিল, সবারই উত্তর দেওয়া, সবারই প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল। করছেন না, ওনারা পেছিয়ে যাচ্ছেন, শুধু নিজেকে বাঁচাবার জন্য ওই ডিফেন্সিভ খেলছেন, খুব রক্ষণাত্মক খেলছেন, আক্রমণাত্মক খেলা কিন্তু হচ্ছে না। এইটা যদি, এবং বিকাশ যাদব আমাদের যে গুপ্তচর বলে যারা আমেরিকা বলছে, যাকে মারার জন্য যে নাম জড়ানো হয়েছে, তাকেও তো আমেরিকা ফেরত চাইছে, আমেরিকা তার নিজের পর্যায়ে চাইছে, যেমন আদানিকে অন্য মামলায় চেয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, সেখানেও তো। তবে এটা ঠিকই যেটা রাহুল বলেছে যে আদানিকে গ্রেপ্তার করা এই সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে না, এই কারণে হবে না, কারণ যদি করা হতো তাহলে অনেক আগেই করতাম। আমি গৌতম ভাই যে প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম সেটা হচ্ছে যে, যেহেতু আমেরিকার সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যতই বিকাশ যাদব বা নির্ঝরের ঘটনা বা পান্নুনের ব্যাপারটা আসুক, কিন্তু আমাদের সঙ্গে সুসম্পর্ক আছে, এবং ট্রাম্প সরকার আসার পরে সেটাকে বিজেপি আরো জোরদার প্রচার করেছে। সেক্ষেত্রে এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি এটা একটা খুব বড় একটা প্রশ্ন চিহ্ন দেখা দেবে? কারণ আমেরিকার কোর্ট যখন বলেছে, আমেরিকা সরকারের তো দায়িত্ব সেটা এক্সিকিউট করা। যেহেতু আমেরিকায় এখনো পর্যন্ত এই ব্যক্তি স্বাধীনতার আছে যথেষ্ট, এবং এই নাগরিক স্বাধীনতার একটা ব্যাপার আছে, সেই জন্য আমেরিকার জনমানসে যে ক্ষতিটা হবে, ভাবমূর্তিটা ভারতের যে ক্ষতি হবে, সেটা খুব বেশি ক্ষতি হবে, অনেক বেশি ক্ষতি হবে। তবে সেখানকার লগ্নিকারকদের স্বার্থ তো দেখছে। হ্যাঁ, বাণিজ্যিক যে বাণিজ্যিক সম্পর্ক কতটা থাকবে উই ডু নট নো, আমরা জানি না। কেন মনে রাখতে হবে, আমেরিকা কিন্তু বড় ব্যাপার নয়, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক থাকার কথা এই জন্যই ছিল, আমেরিকাও চাইছে,
কারণ চায়নাকে সামলাতে হবে। চায়নাকে তো সামলাতে পারবে, ভারতকে যদি চায়নাকে সামলাতে হতো তাহলে আমেরিকার সঙ্গে সম্পর্কটা কিভাবে রাখতে হতো, একদিকে রাশিয়া একদিকে আমেরিকা, এই দুটো সম্পর্ক বজায় রাখতে হতো। সেই বজায় রাখার মতন সম্পর্ক এখন থাকবে কতটা এটা বলা খুব মুশকিল। অন্তত মৌখিক থাকলেও, হ্যাঁ করমর্দন হলেও, মুখে হাসি থাকলেও ভেতরে ভেতরে কতখানি থাকবে, বিশেষ করে যারা লগ্নিকারী, তুমি যেটা বললে সেই লগ্নিকারীরা এই ভারতে এই যে অফিসিয়াল ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়াল যা ঘুষ খেয়েছে এই পরিমাণ টাকা, তাতে ভারতীয় ব্যুরোক্রেসি এবং অর্থনীতি একই সঙ্গে এই দুটোর উপরেই সাংঘাতিক একটা বিরাট ভাজন হয়ে যাবে। তারা বিশ্বাস করতে চাইবে না। ভাষণের বিশ্বাসযোগ্যতাটা, ভারতের বিশ্বাসযোগ্যতার এই যে ক্ষতি হলো, এইটার জন্য আদানি দায়ী এবং আদানির জন্য অনেকাংশে আমাদের প্রধানমন্ত্রীও দায়ী, এটা বলতে কোনো দ্বিধা নেই। কারণ মোদির উচিত ছিল সাহস করে দাঁড়িয়ে 56 ইঞ্চি বুক নিয়ে যে আদানিকে এক্ষুনি গিয়ে তোমরা তদন্ত শুরু করো, সেটা তিনি করতে পারছেন। এটা আমাদের দুর্ভাগ্য, ভারতীয় হিসেবে আমাদের দুর্ভাগ্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবারই যে অভিযোগটা করছেন যে রাজার প্রাণ হচ্ছে তোতার মধ্যে, রাজা কা জান তোতে পে হ্যায়, তো সেই তোতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকা সরকার যেটা যে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের মাধ্যমে যেটা এসছে, সেটা কি ভারত সরকারের কাছে এটা এই গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হবে? হ্যাঁ, যে পাঠানো হয়, পাঠানো তো নিশ্চয়ই হবে, কিন্তু ভারত সরকারের কাছে পাঠানো হবে না, ওই আদানি গ্রুপের কাছে পাঠানো হবে। কিন্তু সংশ্লিষ্ট যারা সংশ্লিষ্ট তাদের কাছে পাঠানো হবে। ভারত সরকারের কাছে পাঠানো হবে কি না হবে এটা পারস্পরিক বৈদেশিক সম্পর্কের উপর নির্ভর করছে। হ্যাঁ, সেটা এক্সপেক্ট্রেটের ব্যাপার, সেটা অনেক ব্যাপার, তাকে পাঠানো হবে কিনা, প্রত্যর্পণ করা হয়েছে, অনেক কিছু, অনেক বড় ব্যাপার। আমি সেদিকে যেতে চাইছি না, এটা কিন্তু আদানির যে আমেরিকায় যে ব্যবসা, সেই ব্যবসাটা লাটে উঠে গেল। ওখানে যে যত, আর কোনোদিনই মার্কিন লগ্নিকারীরা আদানির দলে, আদানির গ্রুপে, দলে মানে আদানির গোষ্ঠীতে বা আদানির সংস্থায় আর কেউ বিনিয়োগ করবে না, এটুকু নিশ্চিন্ত বলা যেতে পারে। এই জন্য একটা আদানির এই যে সাম্রাজ্যে কিন্তু একটা ধস নামবে, এই ধসটাও নামবে। তার ফলে হয়তো এর মাঝে একটা লাভ হতে পারে, সব ক্ষতির মাঝে একটা লাভ থাকে, সেটা হচ্ছে প্রচুর সৎ যে সংস্থা যারা করতে চাইছিল, স্টার্ট আপ কোম্পানি যারা সত্যি করতে চাইছিল, যারা হয়তো সৎভাবে ব্যবসা করতে চায়, তাদের হয়তো একটা দুটো ছোট ছোট দরজা বা জানলা খুলে দিতে পারে, এটা হতে পারে। যদি হয় তাহলে ভালো। গৌতম দা, আপনি সুন্দর একটা আলোচনা আজকে আমাদের উপহার দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যে সমস্ত দর্শক আপনারা দেখলেন আজকে এই অনুষ্ঠানটা, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমরা করছি। এবং সেই সঙ্গে আমরা রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সটাও সরাসরি আপনাদের দেখা এই চ্যানেলেই আপনারা পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা আপলোড করে দেবো, আপনারা সেটাও দেখে নিতে পারবেন এই চ্যানেলে এসে। এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই আপনারা যেরকম লেখেন কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা অবশ্যই লিখবেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাদের সবাইকে নমস্কার।